৮০ ছুঁই ছুঁই রণজয় বাবুর বয়স। এই বয়সেও বেশ শক্তপোক্ত তিনি। শুধু ২ হাঁটুতে আর কোমরে বাতের ব্যথা। নিয়ম করে ইউরিক অ্যাসিডের ওষুধ, হার্টের ওষুধ ও ক্যালসিয়াম খেয়েও যাচ্ছেন। আর হবেই বা না কেন, বয়স তো আর কম হয়নি। তবু একাই বাথরুমে যান, বারান্দায় হাঁটাহাঁটি করেন কারোর সাহায্য ছাড়াই। ডাক্তারবাবু বলেছেন এখনও হার্ট ঠিক আছে। দীর্ঘ চাকরি জীবনে নিয়ম মেনে অফিসে যাওয়া, অফিসের কাজকর্ম করা সঠিকভাবেই করতেন। দীর্ঘ ৩৫ বছর চাকরি করেছেন, ৩ বার প্রমোশন নিয়েছেন। অবশেষে ডেপুটি ডাইরেক্টর হয়ে কর্মজীবন থেকে অবসর নেন। তার জীবনের কটি ঘটনা আছে যা তাকে মনে হয় আরও শক্তপোক্ত করে তুলেছে। যখন তার ছেলে বাপির বয়স ৫ বছর, তখন তার স্ত্রী পরলোক গমন করেন। অনেকে বলেছিলেন উঠতি বয়স, এ বয়সে আবার বিয়ে করে নিতে। কিন্তু রণজয়বাবু বলেছেন তিনি বিয়ে করলে বাপির কষ্ট হবে, তিনি আর বিয়ে করবেন না। করেনও নি। বাপিকে একাই পিতৃ মাতৃ স্নেহ দিয়ে বড় করেছেন। কোনোদিন বাপিকে বুঝতে দেননি তার মায়ের অভাব। রান্নার ঘরের কাজের জন্য ২জন লোক রেখেছিলেন। ছেলেকে স্নান করানো, খাওয়ানো, স্কুল ড্রেস পরিয়ে অফিসে যাওয়ার পথে রোজ বাপিকে স্কুলে পৌঁছে দিতেন। বিকেলে কাজের মহিলা বাপিকে বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে এসে বাপিকে নিয়ে ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া, খেলার মাঠে প্রতিদিন নিয়ে যেতেন। রাতের খাবার খাইয়ে দিয়ে বাপিকে ঘুম পাড়াতেন। বাপিও বাবার ভালোবাসা আর স্নেহে মায়ের কথা ভুলে গেছিল। বাপি মন দিয়ে বাবার কথা শুনত আর সেই মতো কাজও করত। জেদি ছেলে ছিল না বাপি, পড়াশোনায়ও ভালো ছিল। ইঞ্জিনিয়ারিং পাশ করে সে এখন ভালো কোম্পানিতে চাকরি করে। তারপর বাপিকে বিয়ে দেন এক স্কুল শিক্ষিকার মেয়ে মৌমিতার সঙ্গে। মৌমিতারও ছোট বয়সে তার বাবা মারা গেছেন। ওর মা সাবিত্রী দেবী ওকে মাতৃ পিতৃস্নেহে বড় করে তুলেছেন, লেখাপড়া শিখিয়েছেন। তারপর বাপির সাথে মৌমিতার বিয়ে। সাবিত্রী দেবী একাই থাকতেন তার স্বামীর হাতে তৈরি করা দোতলা বাড়িতে। নিচের তলায় ২জন ভাড়াটিয়া আর ওপরে তারা থাকেন। বাপির বিয়ে সম্বন্ধ হওয়ার পর থেকেই রণজয়বাবুর কেমন যেন সাবিত্রী দেবীর প্রতি মায়ের টান বেড়ে যায়। সাবিত্রী দেবীরও তাই। হয়তো ২জনের জীবনে একই রকম ঘটনার জন্য ২জনের দুঃখ আর ২জনার মাঝে ঘটে যাওয়ার সময় তাদের খুব কাছের মানুষ করে তোলে। রণজয়বাবু প্রতি সপ্তাহেই সাবিত্রী দেবীর বাড়িতে যেতেন। সাবিত্রী দেবীও আসতেন। এই আসা যাওয়া মৌমিতা বা বাপির টানে নয়। ২ ভালোবাসাহীন ক্লান্ত পথিক যেন একই ছায়ার নিচে বিশ্রাম নিতে চায়। মৌমিতা বাপি ২জনেই ভালো মনের মানুষ। হঠাৎ একদিন সাবিত্রী দেবী স্ট্রোক হয়। বাপি আর মৌমিতা হাসপাতালে ভর্তি করে। তারপর ধীরে ধীরে ওদের যত্ন আর ভালোবাসায় উনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বাম পাশের পা আর হাতটা অবশ হয়ে যায়। তাই চাকরিটা আর করতে পারলেন না। বাধ্য হয়েই সাবিত্রী দেবী চাকরি ছেড়ে দেন। অবসরের পর চাকরি জীবনে আয় করা সব টাকা মৌমিতার হাতেই তুলে দেন। সাবিত্রী দেবীকে বাড়িতে একা রাখায় সমস্যা হবে বলে রণজয়বাবু বাপি আর মৌমিতাকে বললেন সাবিত্রী দেবীকে পাকাপাকিভাবে তাদের বাড়িতে নিয়ে এসে তার চিকিৎসা করার ব্যবস্থা করতে, এবং বললেন একতলা ঘরে রণজয়বাবুর পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিতে। তাকে দেখাশোনার জন্য একজন মহিলা কাজের লোক ঠিক করতে বললেন। রণজয়বাবুর প্রস্তাবে ওরা রাজি হয়ে যায় এবং সেদিনই গাড়ি করে সাবিত্রী দেবীকে তাদের বাড়িতে নিয়ে আসে। প্রথম দিকে সাবিত্রী দেবীর আপত্তি থাকলেও
পরে পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যান তিনি। এমনিভাবে বেশ কিছুদিন চলতে থাকে। মৌমিতা বাপি আর কাজের মেয়ের যত্নে আর রণজয় বাবুর অজানা ভালোবাসার টানে সাবিত্রী দেবী অনেকটা সুস্থ হয়ে ওঠেন। হাত পায়ের অবশতাটা একটু কমেও যায়। মনের দিক থেকে চনমনে হয়ে ওঠেন। সময়ে অসময়ে প্রায় সব সময়ই রণজয়বাবু সাবিত্রী দেবী দুজনে গল্প গুজব হাসি ঠাট্টা করে নিজেদের খুশি রাখতেন। কখনো কখনো দুজনে একসাথে সুর করে রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, আবৃত্তি করতেন, গল্প পাঠ করতেন। রণজয়বাবু বাপিকে বলে একটি হারমোনিয়াম আনিয়ে নেন। দুজনে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ভেঙে মোর ঘরের চাবি। দুজনের বাবা মার এত সুন্দর সম্পর্ক আর হাসি খুশি দেখে মৌমিতা বাপিও খুব খুশি। তারাও বাবা মাকে নিয়ে বিভিন্ন রকম হাসি ঠাট্টা করে। এমন করে রণজয়বাবু আর সাবিত্রী দেবী দুজনে মনের দিক দিয়ে অনেক কাছে চলে আসেন। সম্পর্ক এমন হয় যে আপনি থেকে তুমি বলেই দুজনকে সম্বোধন করেন। আর দাদা দিদি নয়, দুজনে দুজনের নাম ধরেই ডাকেন। সাবিত্রী দেবী প্রতিদিন নিজে হাতে চা তৈরি করে রণজয়বাবুকে দেন। রণজয়বাবু যা যা খেতে ভালোবাসেন সব নিজের হাতে রান্না করে পাশে বসিয়ে খাওয়ান, নিজেও খান। পুরো বিকেলে দুজনে মিলে পার্কে যান, শপিং মলে গিয়ে কেনাকাটাও করেন। রণজয়বাবু সাবিত্রী দেবী আগের চেয়ে অনেক ভালো প্রাণবন্ত হয়ে ওঠেন। বাপি আর মৌমিতাকে কাছে ডেকে বলেন, এখানে না এলে আমি সুস্থ হতাম না। আর তাড়াতাড়ি সুস্থ হয়েছি রণজয়ের জন্য। ওর স্নেহ ভালোবাসাগুলো আমার জীবন থেকে হারিয়ে যাওয়া জায়গাগুলো ভরিয়ে দিয়েছে। তাই তো আমি এতটা সুস্থ হতে পেরেছি। বাপি আর মৌমিতা দুজনে একসঙ্গে হেসে বলেন, বেশ তো, ভালো কথা। এটা তোমারও বাড়ি, তোমরা দুজন একসাথে আছো, থাকবে। এমনভাবে চলতে চলতে বেশ কিছুদিন পর অচেনা সমস্যা তৈরি হলো। একদিন রাতে মৌমিতা বাপিকে বলে, শোনো, বাবা মা দুজনকে একসঙ্গে আর রাখা যাবে না। বাপি বলল, কেন, হঠাৎ কি হলো? দুজনের মধ্যে ঝগড়া হয়েছে? মৌমিতা বলল, না না, ওসব কিছু নয়, সমস্যা ওদের সম্পর্ক নিয়ে। বাপি বলে, মানে? মৌমিতা বলল, হ্যাঁ, তুমি তো রোজ বাড়িতে থাকো না। ওরা যে আপনি থেকে তুমিতে এসেছে। বাবা তো প্রতিটা সময় সাবিত্রী সাবিত্রী করে অস্থির। আর মাও পাগলের মতো বাবাকে খুশি করতে নিজের হাতে রান্না করে খাইয়ে দিচ্ছেন, নাম করে আসলে বাবার মাথা শরীর মুছে দিচ্ছেন। ওসব বেশি হয়ে যাচ্ছে না? কাজের বউরা কানাঘুষো করে। সেদিন বোসবাড়ির কাকিমা আমাকে হাসতে হাসতে বললেন, এখন তোমার মা আর শ্বশুরের শরীর বেশ ভালোই হয়েছে। দুজনে একসাথে ঘুরতে যান, হাসি ঠাট্টা করেন, বেশ ভালো লাগে। কেমন যেন শ্লেষের সুরে কথাগুলি বলল। আমার ভীষণ লজ্জা হলো। বাপি বলল, চুপ করো, আমি আমার বাবাকে চিনি, তুমি তোমার মাকে চেনো। জীবনের শেষ সময়টুকু যদি ওরা সব হারা দুটো মানুষ একটু হাসি তামাশা করে খুশিতে থাকে, তাতে কার কি? একটু হাসি ঠাট্টা, পার্কে যাওয়া, এতে দোষের কি দেখেছ? আর মানুষ সবাই কোনো কিছুর মধ্যে ভালো না খুঁজে শুধু খারাপটুকুই খুঁজে পায়। মৌমিতা বলল, সব কিছু তোমাকে বলে বোঝাতে পারছি না। কাজের লোক, পাড়ার লোকের কথা অমূলক নয়। আমিও প্রথমে বিশ্বাস করিনি, ওদের নিজের চোখে দেখেছি।
বাপি বলল, কি দেখেছ? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কিছুকে সহজ করে নিজের মতো করে ভাবো। ভাবনার মধ্যে প্রসারতা রাখো, স্বচ্ছতা রাখো, দেখবে মনে শান্তি পাবে। মৌমিতা বলল, ঠিক আছে, কাল সকালে তুমি নিজের চোখে দেখতে পাবে, তবে তো বিশ্বাস করবে। বাপি চুপ হয়ে বসে থাকে। পরদিন সকালে প্রতিদিনের মতো সাবিত্রী দেবী সবার জন্য চা করে মৌমিতা আর বাপির জন্য রেখে 2 কাপ চা নিয়ে রণজয়বাবুর ঘরে যায়। রণজয়বাবুকে চা দিয়ে নিজে চা খেতে থাকেন। এদিকে বাপিকে চা দিয়ে বলে মৌমিতা, দেখবে এসো, নিচের ঘরে যাই। ওরা যেন টের না পায়। অনিচ্ছা সত্ত্বেও বাপি মৌমিতার সঙ্গে পর্দার ফাঁক দিয়ে দুজনে তাকিয়ে থাকে। বাপির ভীষণ রাগ হচ্ছিল এবং বাবার এমন কিছু খারাপ দেখবে নিজের চোখে ভাবতেও পারেনিও, কিন্তু মৌমিতার জন্য দেখতেই হচ্ছে। দেখল সাবিত্রী দেবী একটি টিফিন বাটির ঢাকনা খুলে একটি সন্দেশ হাতে নিয়ে রণজয়বাবুর মুখে তুলে দিলেন। রণজয়বাবু একটি সন্দেশ নিয়ে সাবিত্রী দেবীর মুখে দিয়ে হাত ধরে বললেন, বসো, অনেক কথা আছে। সাবিত্রী দেবী বললেন, আহ, করছো কি? এখন আর বসার সময় নেই, মিষ্টিগুলো মৌকে দিই, আর বাপির অফিস যাওয়ার সময় হলো তো, তাড়াতাড়ি রান্না জোগাড় করতে হবে। তোমার তো আর এক বায়না, ট্যাংরা মাছের ঝাল করে দিতে হবে। রণজয়বাবু বলেন, তুমি বসো না, বৌমা রান্না করবে। সাবিত্রী দেবী বলেন, না না, তা হয় না, ও বাচ্চা মেয়ে, ওসব রান্না করতে পারবে না। বাপি আর অপেক্ষা করতে পারে না, পেছন ফিরে ওপরে নিজের ঘরে চলে আসে। মৌমিতাও পেছনে পেছনে ঘরে আসে। মৌমিতা বলল, দেখলে তো কেমন করে মিষ্টি খাওয়ালো? বাপি রাগত স্বরে বলে, দেখেছি, কিন্তু কি খারাপ কি করেছে ওরা? মৌমিতা বলে, তুমি বুঝতে পারছো না? সারা দিন এমন আদিক্ষেতা চলতেই থাকে দুজনের মধ্যে। বাপি বলে, তাহলে কি করতে চাও? মৌমিতা বলল, কি আর করব, মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। বাপি বলল, কি বলছো? মাকে বৃদ্ধাশ্রমে? তোমার না মা? মেয়ে হয়ে এসব কথা বলতে পারলে তুমি? মৌমিতা বলল, কি করব বলো, উপায় তো নেই। ঠিক তখনই মিষ্টির বাটি হাতে ঘরে আসেন সাবিত্রী দেবী। তাদের দুজনের কথা বন্ধ হয়ে যায় তখন। তারপর বাড়িটা কেমন যেন নিঝুম হয়ে যায়। মৌমিতা বাপি প্রয়োজনীয় কথা ছাড়া আর কোনো কথাই বলে না। সাবিত্রী দেবী মৌমিতাকে বলেন, কি রে মৌ, কদিন থেকেই দেখছি তোদের দুজনের মধ্যে বেশি কথাবার্তা নেই, মন ভার করে আছিস। শরীর খারাপ হয়েছে নাকি? নাকি বাপির সাথে তোর কোনো ঝগড়া হয়েছে? মৌমিতা বলল, না না, ওসব কিচ্ছু হয়নি। সাবিত্রী দেবী বলেন, না, কিছু তো হয়েছে। মায়েরা সন্তানের মুখ দেখেই সব বুঝতে পারে, মাকে ফাঁকি দিতে হয় না। আমাকে বল, তোর কি হয়েছে? মৌমিতা বলে, না না, কিছুই হয়নি, তুমি মিছিমিছি ভাবছ। এই বলে মৌমিতা চলে যায়। তার 2 দিন পর রাতে খাওয়া দাওয়ার পর মৌমিতা আর বাপি দুজনে বাবার ঘরে গিয়ে বসে। সাবিত্রী দেবীকেও ডাকে। রণজয়বাবু বলেন, কি রে, তোরা কি কিছু বলবি? তোদের মধ্যে কিছু হয়েছে? বাপি মাথা নিচু করে বসে থাকে, মুখে কিছুই বলে না। মৌমিতা আলতোভাবে বলতে থাকে, না মানে বাবা, আমাদের মধ্যে কিছু হয়নি। মাকে একটা কথা বলবো বলে এসেছি, তুমিও শোনো। সাবিত্রী দেবী বলেন, কি কথা রে মৌ? মৌ বলল, মা,
তুমি তো এখানে অনেক দিন ধরে আছো, বয়স বাড়ছে, শরীর ভেঙে পড়ছে, এই সময় তোমার অনেক সেবা যত্নের দরকার। এখানে আমি তোমার জন্য কিছুই করতে পারি না। তুমি নিজেও সব কাজ করছো, তাতে তোমার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা ঠিক করেছি, বলে থেমে যায়। সাবিত্রী দেবী বলেন, কি ঠিক করেছিস? মৌমিতা বলে, তোমাকে একটি নামী বৃদ্ধাশ্রমে রাখবো। এই কথা শুনে সাবিত্রী দেবী আর রণজয়বাবু দুজনেই বলে ওঠেন, বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে রাখবি? দুজনে আর কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে মৌমিতার বাপি। রণজয়বাবু বলেন, আমারও তো 80 বছর হয়েছে, অসুস্থ আমি, আমার জন্য বৃদ্ধাশ্রম ঠিক করিসনি? মৌমিতা বলে, না মানে। রণজয়বাবু বলেন, মানে কি? খুলে বলো সব কথা, নইলে তোমাদের বৃদ্ধাশ্রম খুঁজে দিতে হবে না, আমরাই বৃদ্ধাশ্রম খুঁজে নেব। বাপি বলে, বাবা। রণজয়বাবু বলেন, এখন সাবিত্রী আগের চেয়ে অনেক সুস্থ ও সবল। যখন অসুস্থ ছিল তখন তো এসব কথা বলিসনি। আজ আবার এমন কি হলো যে তোমার মাকে এ বাড়িতে রাখা যাবে না? মৌমিতা বলে, না মানে, পাড়ার লোকে বিভিন্ন ধরনের কথা বলে, কাজের লোকেরা আপনাদের সম্পর্কে বাজে কথাবার্তা বলে, তাই ভাবছি মাকে এখান থেকে সরিয়ে বৃদ্ধাশ্রমে রাখব। রণজয়বাবু বলেন, পাড়ার লোকেরা আমাদের কি দেখেছে? তোমরা কি কোনো খারাপ কিছু দেখেছ? বলতে হবে। একবারও ভাবলে না, এভাবে দুটো অসহায় মানুষকে এই কথাগুলো বললে আঘাত পাবে? বাপি, তোর মা মারা যাবার পর একাকিত্ব জীবনে কত দুঃখ কষ্ট বুকে নিয়ে তোকে মানুষ করেছি। তোকে কোনোদিন বুঝতে দিইনি মায়ের অভাব। যদি আমি চাইতাম তবে ওই বয়সে আবার বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি। তোর কষ্ট হবে বলেই করিনি। ঠিক তেমনি সাবিত্রী চায়নি মোয়ের কষ্ট হবে বলে। আর এতদিন পরে জীবনের শেষ প্রান্তে এসে দুটি প্রাণী অতীতে দুঃখ বেদনা ভুলে হাসি তামাশা কথাবার্তায় নতুন করে বাঁচার সুস্থ থাকার রসদ পেয়েছে। আজ আমরা অনেক সুস্থ, আর মানুষের কথায় তোরা আমাদের সুস্থ থাকার জায়গাটা ছিনিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে চাস? কি এমন খারাপ কাজ আমরা করেছি যে তার জন্য তোদের মান সম্মান ক্ষতি হচ্ছে? আজ এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তোদের। এখনো আমি সাবিত্রী দুজনেই নিজেদের পেনশনের সব টাকা তোদের হাতে তুলে দিই। তোর মায়ের সব গয়না মৌমিতার হাতে তুলে দিয়েছি। তোদের মন থেকে ভালোবাসি, তোদের মঙ্গল চাই। আর এমন সিদ্ধান্ত নেবার আগে আমাদের কথা, আমাদের মনের আবেগ ভাবার প্রয়োজন মনে করিসনি? পাড়ার মানুষ আপন হলো, আর নিজেদের জীবন বিপন্ন করে তোদের মানুষ করা বাবা মা পর হয়ে গেল। দুজনেই শুনে রাখ, তোমাদের সিদ্ধান্ত নিয়ে তোমরা থাকো। আমি বলছি, সাবিত্রীকে ছাড়া আমি থাকতে পারবো না। যত দিন বাঁচব তত দিন সাবিত্রী এ বাড়িতেই থাকবে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করব না আমি। প্রয়োজনে আমি সাবিত্রীকে বিয়ে করে বাড়ি ছেড়ে দুজনেই চলে যাব। মৌমিতার বাপি দুজনেই কাঁদতে থাকে। দুজনেই বাবা মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাদের ভুল হয়ে গেছে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। সাবিত্রী দেবী মৌমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন বিপর্যয়ের মধ্যে রণজয়বাবু নির্বাক হয়ে বসে থাকেন। ভাবেন, কাঁদুক, আরো বেশি করে কাঁদুক, তবে তো বুকের মধ্যে জমে থাকা নোংরা ময়লাগুলো চোখের জলে ধুয়ে যাবে। কলমে
চিত্তরঞ্জন চক্রবর্তী, কণ্ঠে আমি লিয়ানা।